শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বজ্রপুরমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মারজাহান বেগম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। এটি আলোচনা করার জন্য তোমরা নবম শ্রেণীর অনেক শিক্ষার্থীরা অনুরোধ করেছো এই অধ্যায়টা তোমাদের জন্য আলোচনা করার জন্য। অধ্যায়টার নাম হচ্ছে কি? জীবনী শক্তি। জীবনী শক্তি, এখানে একটু দেখো। জীবনী শক্তি, জীবনী শক্তি বলতে দুইটা কথা আছে, একটা হচ্ছে জীবন আর একটি হচ্ছে কি? শক্তি। আর একটি হচ্ছে কি? শক্তি। জীবন হচ্ছে বায়স কথা থেকে আসছে জীবন, আর শক্তি মানে কি? এনার্জি। এনার্জি থেকে আসছে শক্তি। এখন এই জীবনী শক্তি হচ্ছে জীবন পরিচালনা করার জন্য জীবকোষে প্রতি মুহূর্তে হাজারো রকমের ক্রিয়া কলাপ সংঘটিত হয় বা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য জীবদেহে কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। এই শক্তি আসে কোথা থেকে? এই শক্তি আসে, পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে শক্তি আসে। এই সূর্য থেকে সৌরশক্তি বা সূর্য শক্তিকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ কি করতে পারে? নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। প্রাণী এবং অসবুজ উদ্ভিদগুলি কি করতে পারে না? সরাসরি সৌরশক্তি গ্রহণ করে নিজেরা কি করতে পারে না? খাদ্য তৈরি করতে পারে না। এই জন্য প্রাণী এবং অসবুজ উদ্ভিদদেরকে কি করতে হয়? খাদ্যের জন্য সবুজ উদ্ভিদের উপর কি করতে হয়? নির্ভর করতে হয়। এখন এই সবুজ উদ্ভিদ যে ক্রিয়াকলাপ করে, এই ক্রিয়াকলাপকে আমরা বলি জীবনী শক্তি। এখন আমরা একটু আসো জীবনী শক্তির সংজ্ঞাটা একটু দেখি। জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের কৌশলই হচ্ছে জীবনী শক্তি। আমরা এখন এই জীবনী শক্তির সংজ্ঞাটা একটু লিখি। জীবনী শক্তি জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের কৌশল। ব্যবহারের কৌশলই হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি। তাহলে আমরা আবার একটু দেখো, জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন এবং এই শক্তিকে ব্যবহারের ক্রিয়া কৌশলী হচ্ছে জীবনী শক্তি। আবার অন্যভাবে আমরা একটু বলতে পারি, জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করবার মাধ্যমে যে শক্তি প্রাপ্ত হয় তাকেই আমরা জীবনী শক্তি বলতে পারি। তাহলে এই জীবনী শক্তি জন্য বিভিন্ন, একটু আগে আমরা বলছি জীবনী শক্তি তৈরি করার জন্য কিসের প্রয়োজন হয়? অনেক রাসায়নিক বিক্রিয়া সংঘটিত। এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কি লাগে? শক্তি লাগে। এই শক্তি আসে সূর্য থেকে। তারপর উদ্ভিদ দেহে এটি কি হিসেবে থাকে? এটিপি হিসেবে থাকে, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এবার আমরা একটু এই শক্তিটা কি বা এটিপিটা কি এবং এটিপির ভূমিকা কি এই কথাটা জানবো। তাহলে এটিপি জানতে হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট জানতে হলে আমরা আগে একটু জানি
বলা হয় কি অ্যাডিনিন। অ্যাডিনিন, এই অ্যাডিনিন হচ্ছে একটি নাইট্রোজেন বেস। এই অ্যাডিনিনটা কি একটি নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসের সাথে পাতায়, উদ্ভিদের পাতায় অবস্থিত রাইবোলেজ শর্করা যুক্ত হয়ে একটু তৈরি করে, এটাকে বলা হয় অ্যাডিনোসাইন বা অ্যাডিনোসিন। এই অ্যাডিনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট কি রাইবোলেজ শর্করা যুক্ত হয়। এই রাইবোলেজ শর্করা যুক্ত হয়ে কি তৈরি করে? অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন, এই অ্যাডিনোসিন এখন রাইবোলোজ একটা ফসফেটের সাথে যুক্ত হলে এটাকে বলা হয় অ্যাডিনোসিন মনোফসফেট AMP। দুইটা রাইবোলেজ ডাইফসফেট যুক্ত হলে বলা হয় ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। তিনটা ফসফেট যুক্ত হলে এটাকে বলা হয় ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট হিসেবে উদ্ভিদ কি করে রাখে? শক্তি সঞ্চয় করে রাখে। এই সঞ্চিত শক্তিকে সে আবার কি করতে পারে? ব্যবহারও করতে পারে, অর্থাৎ এটি এটিপি ভাঙতেও পারে, আবার শক্তিটা কি করে রাখে? সঞ্চয় করেও রাখতে পারে। যখনই সে শক্তি সঞ্চয় করে রাখবে, এটিপি তৈরি হইতে লাগবে কি এডিপির সাথে একটি অজৈব ফসফেট বা AMP লাগবে। অজৈব ফসফেটকে PI এভাবে লেখা হয়। অজৈব ফসফেট হলে কি হবে? এটিপি হবে। এখন এই একটা এটিপিতে 7.3 কিলো ক্যালোরি শক্তি কি করতে পারে? জমা করে রাখতে পারে। এই এটিপি যখন শক্তি সঞ্চয় করে রাখে তখন এটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর যখন সে একটা বর্জন করবে, একটা ফসফেট অণু বর্জন করবে, তখন তাকে বলবে ডিফসফোরাইলেশন। তাহলে আমরা এটিপি যখন শক্তি সঞ্চয় করে রাখে তখন আমরা তাকে বলবো কি? ফসফোরাইলেশন। আর যখন সে ছেড়ে দিয়ে একটা ছেড়ে দিয়ে শুধু এডিপি আকারে থাকবে তখন আমরা তাকে বলবো ডিফসফোরাইলেশন। এবার আমরা আসি, এই কিছুক্ষণ আগে আমরা জীবনী শক্তি পড়তে যেয়ে আমরা একটু জেনেছি যে কি করে সবুজ উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে কি করে? খাদ্য প্রস্তুত করে। এই খাদ্য প্রস্তুতের এই প্রক্রিয়াকে বলা হয় কি? সালোক সংশ্লেষণ। কি বলা হয়? সালোক সংশ্লেষণ। আসো আমরা প্রথমে একটু সালোক সংশ্লেষণের সংজ্ঞাটা একটু দেখব, তারপরে আমরা পরবর্তী পার্টে বলব। এখন আমরা জানবো কি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণের আগে একটু আগে আমাকে এটিপির কথা বলছি। এটিপি কি করতে পারে? সঞ্চয় করেও রাখতে পারে, আবার কি প্রয়োজন অনুযায়ী অন্যান্য কোষে কি করতে পারে? ব্যবহারও করতে পারে। এই জন্য এই এটিপিটাকে বলা হয় কি? জৈব মুদ্রা বা এনার্জি কয়েন। জৈব মুদ্রা, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। অর্থাৎ এই এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় কি করতে পারে? শক্তি সরবরাহ করতে পারে। এই জন্য এটিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, অর্থাৎ জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, জৈব মুদ্রা কাকে বলে? এবার আমরা একটু সালোক সংশ্লেষণের সংজ্ঞাতে আসি। সালোক সংশ্লেষণ সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং
ডাইঅক্সাইড এবং পানি সহযোগে H2O পানি সহযোগে শর্করা জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ বলে। এটি একটি রাসায়নিক সমীকরণ আছে। রাসায়নিক সমীকরণটা আমি লিখছি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি আর লাগতেছে কি আলো, ক্লোরোফিল, শর্করা হচ্ছে C6H12O6, তার সাথে বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে পানি তৈরি করে। আমরা যদি এটা মিলাই 12 পানি 6। তাহলে একটু শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাহলে আমাদের চারটা জিনিস লাগতেছে। কি লাগতেছে? কার্বন ডাইঅক্সাইড লাগতেছে, পানি লাগতেছে, আলো এবং ক্লোরোফিল লাগতেছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য চারটি উপাদান লাগতেছে। চারটি উপাদানগুলির মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল। বিক্রিয়া করে কি তৈরি করতেছে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে তৈরি করতেছে অক্সিজেন এবং পানি। এখন দেখো, এখন এটি কোথায় সংঘটিত? এটা আমরা সালোক সংশ্লেষণ কাকে বললে এইভাবে দিব। যদি আসছে সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়, তখন আমরা এটা বলবো যে কার্বন ডাইঅক্সাইড কোথায়? বায়ুমণ্ডলস্থ কার্বন ডাইঅক্সাইড কি পত্ররন্ধ্রের মাধ্যমে কোথায় পৌঁছায়? পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছায়। এই পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। আর পানিটা হচ্ছে মূলদ্রবের মাধ্যমে উদ্ভিদের কোথায় পৌঁছায়? উদ্ভিদের পাতায় এই পানিটা পৌঁছায়। এরপর সূর্যের আলো এবং ক্লোরোফিলের মধ্যে সবুজ রঙের পর্ণকণিকা থাকে। ক্লোরোফিলের উপস্থিতিতে কি করে? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাহলে এখানে দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%, আর পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। অর্থাৎ স্থলজ উদ্ভিদে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড পায়, আর জলজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পায় পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থেকে। এরপর এই জন্য এখানে উদ্ভিদে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বলে স্থলজ উদ্ভিদের তুলনায় কোথায়? জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ করে হার বেশি। এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের হার বেশি কেন? ব্যাখ্যা করো। এভাবে আসতে পারে। অক্সিজেন। আচ্ছা, এরপরে আমরা দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এটি 1905 সালে ব্ল্যাকম্যান এই সালোক সংশ্লেষণকে দুটি পর্যায়ে বিভক্ত করে। এই পর্যায় দুটির নাম যথাক্রমে, উপরের অংশটা আমি একটু মুছি, পর্যায় দুটির নাম যথাক্রমে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। সালোক সংশ্লেষণের পর্যায়, সালোক সংশ্লেষণের পর্যায়। সালোক সংশ্লেষণের দুটি পর্যায়, একটি হচ্ছে আলোক পর্যায় অথবা এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়, আলোক
পর্যায় অথবা আলোক পর্যায়, এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়, এটিকে আবার অন্ধকার পর্যায়েও বলা হয়ে থাকে। তবে আলোক নিরপেক্ষ পর্যায়ে ভালো, যেটা আমরা কম অর্থাৎ কম আলোয় এটা কি করতে পারে, সংঘটিত হয়ে থাকে। এবার আলোক নির্ভর পর্যায় বা আলোক পর্যায় বলতে এখানে কি আলোর উপস্থিতি অপরিহার্য। আলোর উপস্থিতি ছাড়া কি হবে না, এই পর্যায় সংঘটিত হবে না। তা আমরা প্রথমে এক আলোক নির্ভর পর্যায়টা একটু, আমরা যদি একটাকে একটা উদ্ভিদের পাতা মনে করি, এটা পাতার মধ্যে যেহেতু সংঘটিত হয়, পাতার উপরে এখানে কি আছে, বায়ুমণ্ডল থেকে আসা কার্বন ডাই অক্সাইড আছে, আর মূল রোগের সাহায্যে কি আছে, পানি আছে, আর ক্লোরোপ্লাস্ট। ইতিমধ্যে তোমরা দেখবে আমি আরেকটা ক্লাস নিয়ে ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে পড়েছি। আমরা ক্লোরোপ্লাস্টের গঠনের ভিতরে আমরা এটা ক্লোরোপ্লাস্টের ভিতরে কি হবে, সূর্যের আলো পড়লে এখানে এটিপি, এনএডিপি, NADPH আছে। সূর্যের আলো পড়ার সাথে সাথে এখানে এটিপি এবং এনএডিপি। প্রথমে আমরা আসি এটিপির কথা। প্রথমে আমরা আসি, একটু আগে আমরা এটিপি শক্তি করতে যাই, শক্তি মুদ্রাটা এটিপি কি করতে পারে, শক্তি সঞ্চয় করে রাখতে পারে, আবার কি করতে পারে, প্রয়োজন অনুসারে অন্যান্য কোষে কি করতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহারও হতে পারে। এখন এই সূর্যের আলো, সূর্য থেকে আলো পড়ার সাথে সাথে এখানে কি হবে, এডিপি এসে এডিপি একটি অজৈব ফসফেট, পাতা অবস্থিত একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করবে, এটিপি তৈরি করবে। কোথায়, ক্লোরোপ্লাস্টের মধ্যে। কিসের মধ্যে তৈরি করবে, ক্লোরোপ্লাস্টের মধ্যে এডিপি এখানে অজৈব ফসফেটের সাথে, একটা অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। তাহলে যেহেতু একটু আগে আমরা করছি ফসফোরাইলেশন করছি, এখন ফসফোরাইলেশনে কিসের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়। এই জন্য এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। কি বলা হয় এটাকে, ফটোফসফোরাইলেশন। ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে ফসফোরাইলেশন অর্থাৎ আলোর সাহায্যে কি করে, ফটো আলোর মাধ্যমে সংঘটিত হয় বলে এটাকে কি বলা হয়, ফটোফসফোরাইলেশন বলা হয়। এবার আমরা আসি পানি। এই সূর্যের আলো পানিটাকে ভেঙে কি করে, পানিটাকে ভেঙে অক্সিজেন এরা বের করে দেয়, তারপর একটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, অর্থাৎ একটা প্রোটন তৈরি হয়, আর কি ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে। এই পানি যে বিভাজিত হয়, এর সৌরশক্তি গ্রহণ করে, পানির এই বিভাজনকে বলা হয়, ফটোলাইসিস। কি বলা হয়, ফটোলাইসিস। ফটো মানে আলো, লাইসিস মানে বিভাজন, অথবা এটাকে বলা হয় পানির সালোক বিভাজন, ফটোলাইসিস বা পানির সালোক বিভাজন। এইখান থেকে আরো একটা আয়ন গঠন করে এটা ক্লোরোপ্লাস্টে শেষ পর্যন্ত কি তৈরি হয়, এটিপি, NADPH প্লাস একটা হাইড্রোজেন আয়ন। এই পুরোটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। এই পুরোটাকে বলা হয় আত্তীকরণ শক্তি। এবার আসা আত্তীকরণ শক্তি কি, আত্তীকরণ শক্তি যে শক্তিটা কি হয়, প্রোটোপ্লাজমে পরিণত হয়, এই তখন তাকে ওই শক্তিটাকে বলা হয় কি, আত্তীকরণ শক্তি। এখন এই পর্যায়ে অর্থাৎ এই আলোক পর্যায়ে আমরা দেখতেছি তিনটি দেখতেছি, একটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, আরেকটি হচ্ছে ফটোলাইসিস, আরেকটা কথা আছে কি আত্তীকরণ। এই তিনটা, কিন্তু কার্বন ডাই অক্সাইডের কাজ এখনো নাই, এখনো অনেক কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে না। আমরা কিন্তু এই পর্যায়ে শর্করা জাতীয় খাদ্য কি করতে পারি না, এখনো প্রস্তুত হয় না। এই পর্যায়ে তৈরি হয়েছে কি, এটিপি, NADPH, অর্থাৎ NADP। এবারে একটু আসে NADPH মানে নিকোটিনামাইড, অ্যাডিনিন, ডাই নিউক্লিওটাইড, হাইড্রোজেন ফসফেট। এবার হাইড্রোজেন থাকার কারণে আমাকে ডাই নিউক্লিওটাইড, হাইড্রোজেন ফসফেট। এই পর্যায়ে অর্থাৎ সৌর শক্তি কি হচ্ছে, রাসায়নিক শক্তিতে পরিণত হয়েছে। এবার আমরা একটু আসি আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় এটিতে প্রত্যক্ষ আলোর, যেহেতু নামে আছে কি আলোক নিরপেক্ষ পর্যায়, এটাকে অন্ধকার পর্যায়ে বলা হয়।
প্রয়োজন কম হয় বা আলোর প্রত্যক্ষ প্রয়োজন হয় না বলে এই পর্যায়টাকে বলা হয় কি আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা তিন ধরনের দেখতে পাই। আলোক নিরপেক্ষ পর্যায় একটি হচ্ছে কেলভিন বেসাম চক্র বা এটাকে বলা হয় C3 চক্র। কেলভিন এবং বেসাম এই গতিপথ আবিষ্কার করেন বলে তাদের নাম অনুসারে এই গতিপথটার নাম হচ্ছে কেলভিন বেসাম অথবা C3 চক্র বা কেলভিন চক্র নামেও। 1961 সালে এই গতিপথ আবিষ্কারের জন্য কেলভিন এবং বেসাম ওরা কি করেছেন নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা বিস্তারিত পড়তে যেয়ে আরো জানবো। এবার আমরা দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে কি আছে। আলোক নিরপেক্ষ পর্যায়ে আমি একটু ছোট্ট করে পাতাকে এখানে কি আছে কার্বন ডাইঅক্সাইড আছে। কি আছে কার্বন ডাইঅক্সাইড আছে। আর পাতায় আছে কি পাতার মধ্যে এখানে আছে রাইবোলোজ 1,5 ডাইফসফেট। রাইবোলোজ 1,5 ডাইফসফেট এটি 5 কার্বন বিশিষ্ট যৌগ। এটি কি 5 কার্বন বিশিষ্ট যৌগ। এটি 5 কার্বন বিশিষ্ট যৌগ রাইবোলোজ ডাইফসফেট। কার্বন ডাইঅক্সাইড একসাথে যুক্ত হয়ে এখানে একটা আবার পাতায় অবস্থিত কি আছে এটিপি এবং NADPH এই আকারে এটা আছে। এই আকারে পাতার মধ্যে আছে। আর আছে কি বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে প্রবেশ করছে কার্বন ডাইঅক্সাইড পাতায় অবস্থিত রাইবোলোজ 1,5 ডাইফসফেট 5 কার্বন বিশিষ্ট যৌগ। এরা যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কি করবে কিটো অ্যাসিড তৈরি করবে। কিটো অ্যাসিড এটি 6 কার্বন বিশিষ্ট এবং এটি একটি অস্থায়ী যৌগ। এটি 6 কার্বন বিশিষ্ট এবং এটি একটি অস্থায়ী যৌগ। এই কিটো অ্যাসিডটা ভেঙে 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। একটা লিখতেছে এটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় অণু তৈরি করবে এইদিকে আরেকটা আছে অর্থাৎ 2 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে এবং এটি 3 কার্বন বিশিষ্ট। তো 2 অণু তাহলে তিনে কি 6 অণু এবং এই যৌগটা হচ্ছে কি স্থায়ী যৌগ। এই জন্য এটা প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট হওয়ায় এটাকে এই জন্য কি C3 চক্র বলা হয়ে থাকে। এবার এটিকে আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করে 3-ফসফোগ্লিসারালডিহাইড।3-ফসফোগ্লিসারালডিহাইড ও আরেকটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং তৈরি করে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটিও 3 কার্বন বিশিষ্ট। 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটিও কি 3 কার্বন বিশিষ্ট এবং এখানে এটার সাথে আসি যুক্ত হবে এটিপি এবং NADPH প্লাস হাইড্রোজেন আয়ন অর্থাৎ ফোটন। এই যুক্ত হয়ে এখানে অনেক জটিল রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে এবং এই বিক্রিয়াটি হচ্ছে উভয়মুখী। আমি এখানে উভয়মুখী তোমরা রসায়ন বিজ্ঞানের তাপহারি এবং
তাপের পরিবর্তনে ওই চ্যাপ্টারে তোমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া সম্পর্কে নিশ্চয়ই জেনেছো। আর এই কথাগুলি জৈব যৌগের মধ্যে এই যৌগগুলির নাম তোমরা নিশ্চয়ই জেনেছো, রাইবোলোজ, কিটো অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, এখানে এই ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড ভাঙে কি তৈরি করতেছে, ত্রিফসফোগ্লিসারিডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটল ফসফেট। এখন এটি গতিকি বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া আছে, পশ্চাৎ বিক্রিয়া আছে। সম্মুখ বিক্রিয়ায় তৈরি হতেছে শর্করা, সম্মুখ বিক্রিয়ায় তৈরি হতেছে কি শর্করা বা গ্লুকোজ। পশ্চাৎ বিক্রিয়ায় আবার এটি কি করতেছে, রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি করতেছে, রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি করতেছে, যাই এরা আবার কি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত এই বিক্রিয়াটি কি চক্রাকারে চলতে থাকে। এখন দেখো শর্করা যে তৈরি হলো, এখন এই শর্করা তৈরি হওয়ার জন্য এই এটা কয়বার, 6 বার এই চক্রটা ঘুরতে হলে ঘুরলে তারপরে এক অণু কি হয়, শর্করা তৈরি হয়। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড এই একটা 6 বার ঘুরলে এখানে কি হবে, 6টা কার্বন আসবে। তাহলে এই প্রক্রিয়াটা আবার আমরা এই প্রথমে থেকে আবার একটু দেখি, পাতা কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আর আছে এটিপি এবং NADPH প্লাস হাইড্রোজেন আয়ন আছে। এটা এখন বিক্রিয়া করবে না, এখন কি পাতার পত্রান্তের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড এবং পাতায় অবস্থিত রাইবোলোজ 1,5 ডাইফসফেট, এটি 5 কার্বন বিশিষ্ট, এটার সাথে যুক্ত হয়ে একটি অস্থায়ী যৌগ 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী যৌগ তৈরি করে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড ভেঙে 2 অণু ত্রিফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এটি 3 কার্বন বিশিষ্ট এবং স্থায়ী যৌগ। এই জন্য এটাকে কি বলা হয়, প্রথম স্থায়ী যৌগ বলে এই চক্রটাকে কি বলা হয়, C3 চক্র বলা হয়ে থাকে। এটি ভেঙে কিটোরে ত্রিফসফোগ্লিসারিডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটল ফসফেট তৈরি করে। এখানে অনেক জটিল রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যেগুলি তোমরা উচ্চ মাধ্যমিকে গেলে দেখবে, তোমাদের নবম দশম শ্রেণীর জন্য এতটুকুই যথেষ্ট। এখানে উভয়মুখী বিক্রিয়া সংঘটিত হয়ে কি তৈরি হয়, শর্করা তৈরি হয় এবং রাইবোলোজ 1,5 ডাইফসফেট 5 কার্বন বিশিষ্ট তৈরি হয়, আর একটা শর্করা তৈরি হয়। এই শর্করা এখন C6H12 এর O6 তৈরি হতে এই চক্রটাকে কয়বার ঘুরতে হয়, 6 বার। এবার আসো পরবর্তীতে আরেকটা কথা আমরা পড়ছি, হ্যাজ এবং স্ল্যাগ চক্র, অর্থাৎ C4 চক্র। অর্থাৎ কি C4 চক্র। হ্যাজ এবং স্ল্যাগ 1966 সালে আরেকটা গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথে এখানে স্থায়ী যৌগ এই ত্রিফসফোগ্লিসারিডিহাইডের জায়গায় এখানে 4 কার্বন বিশিষ্ট কি তৈরি হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। তখন এই জন্য এদের এই চক্রটাকে বলা হয় কি C4 চক্র। চক্রটাকে বলা হয় C4 চক্র। তাহলে C4 চক্র যে সমস্ত উদ্ভিদের সংগঠিত হয় তাদেরকে C4 উদ্ভিদ, আবার যে সমস্ত উদ্ভিদের C3 চক্র সংগঠিত হয় তাদেরকে C3 উদ্ভিদও বলা হয়ে থাকে। আরো একটা চক্র আছে যেটি হচ্ছে তোমরা উপরে ক্লাসে উচ্চ মাধ্যমিকে গেলে পড়বে, প্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র। এটি নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। আবার আমরা পুরো ইয়েটাই যদি করি, প্রথমে আমাদের আসে জীবনী শক্তি, ওখানে আমরা এটিপি সম্পর্কে জেনেছি, তারপর জৈব মুদ্রা কাকে বলে ওটা জেনেছি, ডিফসফোরাইলেশন কি, ফসফোরাইলেশন কি, তারপর আমরা জেনেছি আবার কি ফটোফসফোরাইলেশন, পানির সালোক বিভাজন, আত্তীকরণ শক্তি, এটি আলোক পর্যায়ে। এবার পর্যায়ে অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা এই চক্রটা করছি। আশা করি তোমরা এটি অনুধাবন করে পেরেছ এবং তোমরা বাড়িতে এগুলি অনুশীলন করবে। আর তোমাদের যে অধ্যায় তোমরা একটু অসুবিধা মনে করবে তোমরা কমেন্টস করবে, ওই অধ্যায়টা আমি আবার তোমাদের জন্য উপস্থাপন করবার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।